প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, শুল্ক কমালেও আমদানি বাড়েনি, দাম ও চড়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত। জাতীয় নাগরিক কমিটি ইসি নিয়োগের আইন বাতিলের দাবি, নতুন কমিশন প্রত্যাখ্যান। দৈনিক সমকাল, সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোটের প্রস্তাব। হাসপাতাল, কলেজসহ 5 প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর। দৈনিক যুগান্তর, নগরীতে দিনভর বিক্ষোভ, ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে। কালের কণ্ঠ, পাপন ছিলেন ক্রিকেটের হাসিনা, নতুন করে খেলাপির ঝুঁকিতে ব্যবসায়ীরা। দৈনিক ইত্তেফাক, ন্যাশনাল হাসপাতাল, সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে ব্যাপক হামলা, আহত 40। এসডিসি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3G0 তথ্য। বাংলাদেশ প্রতিদিন, নতুন ছকের জোট রাজনীতি, দেশকে ভালো কিছু দিতে চায় সাক্ষাৎকারে সিএসি এএম নাসির উদ্দিন। মানবজমিন, অরাজকতা, অটোচালকরা সড়কে, তীব্র দুর্ভোগ, পুরাতন ঢাকায় তুলকালাম। খবরের কাগজ, শিক্ষার্থীদের হামলায় পুরনো ঢাকার রণক্ষেত্র, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন, সিইসির মত বিনিময়। প্রতিদিনের বাংলাদেশ, রেলের আইকনিক প্রকল্পেও অনিয়মেও আইকনিক। বাহ, চমৎকার শিরোনাম। সময়ের আলো, থামছে না অস্থিরতা, ভোটের আগে কি সংস্কার সম্ভব? দেশ রূপান্তর, জানুয়ারিতে ছাত্রদের নতুন দল, হয়রানির একই ছবি বিমানবন্দরে। দৈনিক দিনকাল, সিন্ডিকেটের থাবায় অস্থিরতা, কাটছে না নিত্যপণ্যের দাম। ইনকেলাব, ঢাকা সড়কে বেপরোয়া শ্রমিক লীগ, 11 দফা মানলেই যুক্তরাষ্ট্র জিএসপি দেবে। দৈনিক করতোয়া, গায়ের জোরের নির্বাচনে না, পুরনো ঢাকায় 3 কলেজে ভাঙচুর, ব্যাটারি চালিত রিকশার জটিলতা কাটছে না। দৈনিক জনকণ্ঠ, একাধিক উদ্যোগ, 5 BCS এর মাধ্যমে নিয়োগ পাবেন 18,149 জন। দরিদ্র দেশগুলোর সান্ত্বনা, $300 বিলিয়ন। শরীফ, আপনি শিরোনাম শুনলেন, কিন্তু যে আলোচনাটি করতে চাই, গত সপ্তাহ ধরে শিক্ষার্থীদেরকে নানাভাবে বোধ করি রাখা যাচ্ছে না ঠিক মতো। ওরা কিছু একটা হলেই দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, হামলা হচ্ছে। এবং গতকাল যে ধরেন এই যে 3টি কলেজে হাসপাতাল সহ হামলা হলো, এবং সোহরাওয়ার্দী কলেজের ব্যাপারে দেখলাম যে কিছু কিছু ছাত্র, আমি জানি না তারা ছাত্র কিনা, চেয়ার টেবিল তারপরে কুশন মাথায় নিয়ে চলে আসতেছে। এটা কি হচ্ছে? কি মনে হয় আপনার কাছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমাদের সমাজের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, এবং আপনি যেখানেই যাবেন সমাজের একেবারে মাথার উপরে যারা আছেন সেখান থেকে একেবারে প্রান্ত পর্যন্ত। গতকালকে ঢাকা এবং গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের যে বিক্ষোভের নামে তাদের যে আচরণগুলো, ঢাকা কলেজ বনাম সিটি কলেজ, ঢাকা কলেজ বনাম আইডিয়াল কলেজ, একটা কলেজের আক্রমণ করে আর একটা কলেজের শিক্ষার্থীরা সাইনবোর্ড নিয়ে যাচ্ছে, মাথায় করে সাইনবোর্ড, প্রিন্সিপালকে ধরে নিয়ে যাচ্ছে, এবং সেই বিষয়গুলোকে আমরা সোশ্যাল মিডিয়ায়, আমরা মিডিয়াতে দেখছি। আমাদের এখানে দীর্ঘদিন ধরে এই যে তারুণ্য, তাকে আপনি নানাভাবে বাধা দিয়েও রেখেছেন। সেই তারুণ্যের ঢল নেমেছিল জুলাই আগস্ট মাসে, এবং তার ভেতর থেকে একটা পরিবর্তন এসেছে। আমি এই তারুণ্যকে, এই স্পর্ধিত তারুণ্যকে অভিনন্দন জানাই। একই সাথে এটাও বলতে চাই যে 5 তারিখের পরে পরিবর্তিত সিচুয়েশনকে বিবেচনায় রেখে এই তরুণদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার যে দায়িত্বটা ছিল, আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমাদের এই শিক্ষার্থীদেরকে যারা নেতৃত্ব দিয়েছে, সেই কাজটি তারা করেননি। এবং সেই কাজটি না করার কারণে তার খেসারত শুধু আজকে না, এটা অনেক দিন ধরে আপনাকে দিতে হবে, সামনের দিকে দিতে হবে। আচ্ছা। এবং আপনি কিন্তু একেবারে ধারাবাহিকভাবে হচ্ছে না, কয়েকদিন ধরে হচ্ছে, থেমে যাচ্ছে, আবার অন্য একটা জায়গায় আপনার এর উপস্থিতিটা দেখছেন। তার অর্থ হচ্ছে এই যে বিক্ষোভটা বন্ধ হয়ে যাচ্ছে তা না, এবং যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই যে মাথায় করে বালিশ নিয়ে যাচ্ছে, কাঁথা চাদর নিয়ে যাচ্ছে,
এই চিত্র এর আগেও তো আমরা দেখেছি, ল্যাপটপ এটি তো তার ধারাবাহিকতা। বদনাথ থেকে শুরু করে নানা জিনিস, এবং তার মধ্যে অনেককেই দেখা গেছে। তো আপনি যেটা শুরু করেছেন তার অনিবার্য ফল আপনাকে ভোগ করতে হবে। আমি এই কারণে বলি যে যারা দায়িত্বে আছেন, আমি প্রথমেই এই ঘটনাগুলোর জন্য আমি অভিযুক্ত করব আমাদের ছাত্র নেতাদেরকে। তাদের এই যে স্টুডেন্ট কমিউনিটি, তাদের প্রতি তাদের একটা বিরাট প্রভাব ছিল, সেই প্রভাবটাকে আমরা পজিটিভলি কাজে লাগাইনি। আপনার সাথে আমার বিরোধ, আমি এই জনগোষ্ঠীকে লেলিয়ে দিয়েছি আপনার বিরুদ্ধে। আপনার সাথে আমার বিরোধ এবং সরকারের কাউন্টার, অনেকগুলো পয়েন্ট তৈরি করে সরকারের উপরে চাপ প্রয়োগ করে আমি বারবার বলি এবং এটি আগেও বলেছি যে আপনি যখন বিজয়ী হবেন আপনাকে বিনয়ী হতে হবে। কিন্তু আমরা এখানে ভালো কথা বলেছেন, বিজয়ী হলে আপনাকে বিনয়ী হতে হবে। আমরা এখন পর্যন্ত দেখছি যে ক্ষমতার আস্ফালন, ক্ষমতার দম্ভ, এবং এর ভেতর থেকে দুটো জায়গা। শরীফ, আপনি যে আফসোস যারা করছে তারাও এর ভেতর থেকে একটা মানসিক প্রশান্তি পাচ্ছে যে আমরা বলেছিলাম নো, তোমাদের যে পার্টটা এই দেশের মানুষ চুকিয়ে দিয়েছে ওটা অনিবার্য ছিল, এইটার জন্য আনন্দিত হওয়ার কিছু নেই। তবে আমরা চিন্তিত এই কারণে, এই যে তরুণদেরকে আপনি দেখছেন যে একজন কলেজ শিক্ষককে জোর করে রিজাইন করার কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন। এই যে চিত্রগুলো, ক্লাস 5-এর 6-এর একটা শিক্ষার্থী শিক্ষকের কলার ধরছে, এর যে প্রতিক্রিয়াটা কি হতে পারে আমাদের রাষ্ট্র বা আমাদের শাসক অথবা আমাদের এই সোসাইটি বিবেচনা করছে না। রাস্তার উপর একটা মিডিয়া আপনার পছন্দ নাই হতে পারে, একটা মিডিয়াকে আপনার পছন্দ নাই হতে পারে। আপনি তো এখানে বলছেন যে আমি বহুমতের স্পেস আমি করে দিব, আপনি এখানে ইনক্লুসিভ সোসাইটির কথা বলছেন, বৈষম্য কমাবো। আপনি একটা পত্রিকাকে কেন্দ্র করে গত 2 দিন ধরে 5 দিন ধরে যেটা হচ্ছে, এটি কি সভ্য দেশে সম্ভব? এই যে চিত্রগুলো, এই ঘটনাগুলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে, মুখের সামনে আঙ্গুল তুলে হুমকি দেওয়া, আপনি কি মনে করেন যে এটা শুধু এই 55,000 বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? এই মেসেজটা কি আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যাচ্ছে না? বিভিন্ন জায়গায় যাচ্ছে। আপনি যে সরকারটাকে ওন করেন বলছেন, সেই সরকারের সময়ে আপনার সেনা পাহারায় দেশের সবথেকে প্রভাবশালী 2টো দৈনিক পত্রিকা চালাতে হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বন্দুক দাঁড় করিয়ে রেখে এই প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। এর কি ইম্প্যাক্ট নাই আপনার মনে করেন? আমি এই ঘটনায় মনে করি যে সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের যারা সরকারে আছেন তাদের এখনও উচিত। এই যে একের পর এক শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটলো, আমি এখন পর্যন্ত দেখিনি যে ওই জায়গা থেকে এর পর্যন্ত একটা সার্কুলার গিয়েছিল। আমরা কি এই রকমের পরিবর্তন চেয়েছি? এই কথাটা বললে ওই আফসোসকারীরা আবার খুশি হয়, কিন্তু আমরা যে পরিবর্তনটা এনেছি এটিকে যদি আপনাকে কন্টিনিউ করতে হয়, সাস্টেনেবল করতে হয় এবং আকাঙ্ক্ষা যদি ফুলফিল করতে হয়, তাহলে আপনার মাথায় অন্যান্য যে ইস্যুগুলো আপনি নিয়ে আসছেন, গণ অভ্যুত্থানকে ডাইভার্ট করে দিয়ে আপনার পার্সোনাল এজেন্ডাগুলো নিয়ে আসছেন। এই গণ অভ্যুত্থানের ভেতরে প্রথম আলো ডেইলি স্টারের সামনে আপনি গরু জবাই করে রান্না করবেন, তাদেরকে তওবা করতে ডাকবেন, এই এজেন্ডা ছিল না। যারা এই কাজগুলো করছে তারা চিহ্নিত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো করছে। সন্ধ্যাবেলা আপনি 2 জনকে গ্রেপ্তার করেন কেন? আমি যদি বলি যে এই ঘটনার পেছনে আপনার দুর্বলতার জন্য তারা এই সুযোগটা পেয়ে যাচ্ছে, আমি আবার বলি আমার সাথে ভিন্ন মতের কারণে আমরা মাহমুদুর রহমানকে, আমার দেশ পত্রিকার সম্পাদক, কুষ্টিয়ায় যখন আদালতের সামনে হামলা করা হয়েছে রক্তাক্ত, আমরা তখনও প্রতিবাদ করেছি। আমি বিভিন্ন জায়গায় বলেছি, যখন ওই সংগ্রাম অফিসে একজন বয়োবৃদ্ধ সম্পাদককে নির্যাতন করা হয়েছে, তাকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, আমরা বলেছি। আজকেও সেই কথাটাই বলি যে ঘটনাগুলো আপনি এখানে চাষ হওয়ার যে ঘৃণার চাষটা আপনি করছেন, এই ঘৃণার চাষটা এখনই বন্ধ করেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটা শব্দ বললেন, ঘৃণার চাষ। এই ঘৃণার চাষই কিন্তু আমাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে এবং আমাদেরকে অস্থির করে তুলছে। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে পঙ্গপালের মতো, সরি আমি শব্দটা ইউজ করার জন্যে, এই যে এক দল দৌড়াচ্ছে আরেক দল আসতেছে, মানে হচ্ছে ভাইয়ে ভাইয়ে, সহপাঠীর মধ্যে যেভাবে একটা যুদ্ধংদেহী মনোভাব দেখা দিচ্ছে, তাতে কিছু মানুষ, কিছু ছাত্রছাত্রী কথা আহতও হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, অভিভাবকরা কি করছেন? তাদের সন্তানরা যে এইভাবে, আপনি একেবারে যথার্থ একটা পয়েন্ট ধরেছেন। এই অভিভাবকরা, আমি যেটা দেখতে পাচ্ছি,
গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, পাশে ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অভিভাবকরা হয়তো এই সন্তানদের খবরটা রাখছেন না, অথবা রাখছেন না, অথবা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কোথাও কোথাও অভিভাবকদেরও কিন্তু একটা প্রচ্ছন্ন সমর্থন থেকে যায় নীরবতার কারণে। আমি মনে করিয়ে দিই আপনাকে, এই দেশে ক্লাস 3-র প্রশ্নপত্র ফাঁস হয়েছে, বাবা দৌড়ে গেছেন, এটি তো বাবা নিয়ে গেছেন, এটি তো শিক্ষার্থী বা ওই ক্লাস 3-র স্টুডেন্ট তো নিয়ে যায়নি। যদিও ওই অভিভাবক, যে অভিভাবক ওজনে কম দেয়, যে অভিভাবক ট্রাফিক আইন মানতে চায় না, সেই অভিভাবক কিন্তু আবার বলে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে শেষ করে ফেলছে। মানে এই যে জায়গাগুলো, বোধের জায়গাগুলো, স্ববিরোধিতাগুলো, আমি এই জায়গাটা আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলেছেন। অভিভাবকদেরকে খেয়াল রাখা উচিত। এখন আপনি প্রতিনিয়ত ফুটেজগুলো দেখছেন, কারা যাচ্ছে আপনি দেখছেন। এই সন্তানদেরকে আমি মনে করি যে এদের একটা মোটিভেশন দরকার ওই জায়গাটায়, যে এরকমের একটা পরিবর্তনের পরে এদের মধ্যে একটা মানসিক একটা ট্রমা তৈরি হয়েছে। এই জায়গাটায় তাদেরকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য প্রথম যে কাজটা ছিল আপনি তাদেরকে ক্লাসে ফিরিয়ে দেওয়া, আপনি সেটি ফিরিয়ে দেন নাই, এবং তাদেরকে প্রশ্রয় দিতে দিতে কোথায় নিয়ে গেছেন? সচিবালয়ের 14 তলায়। আমি রেজানুর ভাই দীর্ঘদিন ছাত্র আন্দোলনে ছিলাম, অসংখ্যবার আমরা সচিবালয় ঘেরাও করেছি, নানা দাবি দেওয়া নিয়ে আমরা এখানে ঘেরাও করেছি, আমরা কখনো তো ভেতরে ঢুকিনি, সাহস হয়নি। আমাদের অনেক সময় সুযোগ হয়েছে, কিন্তু আমরা তো এই কাজটা করতে যাইনি। আমরা মনে করেছি যে আমার একটা লিমিট আছে, আমি আন্দোলনে এসেছি, আমি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, আমার একটা সীমা আছে, সেই সীমা আমার অতিক্রম করা ঠিক হবে না। এবং ওই অন্যায় কাজটাকে আপনি প্রমোট করলেন, ওই অন্যায় কাজটাকে আপনি সমর্থন করলেন, তারা যেটা চেয়েছিল সেটা আপনি মেনে নিলেন, আপনি লাই দিয়ে দিলেন। সুতরাং আজকের যে জায়গাটা, এই যে অস্থিরতা, এটিতে আমাদের রক্তক্ষরণ হয়। আমি দেখছি ক্লাস 8-এর একটা শিক্ষার্থী হাতে একটা দা নিয়ে আরেকজনকে তাড়া করে ফিরছে। আপনি চিন্তা করে দেখেন তো, এই শিক্ষার্থীটাকে এখন পর্যন্ত তার পরিবারের সীমার মধ্যে কতগুলো তার প্রতি আপনার নিয়ন্ত্রণটা কিন্তু আছে। ক্লাস 9-10-এ পড়ে যে শিক্ষার্থী, তার প্রতি পরিবারের একটা নিয়ন্ত্রণ আছে, সে পরিবারে থাকছে। কালকে পরশুদিন 5 বছর পরে সে যখন পরিবার থেকে অন্য কোথাও যাবে পড়াশুনো করার জন্য, পরিবার থেকে আলাদা হয়ে যাবে, তখন তাকে কে নিয়ন্ত্রণ করবে? এটাই প্রশ্ন, আমাদের বিবেচনা, এটাই প্রশ্ন। রিকশা শ্রমিকদের ধর্মঘট, গতকাল দেখা গেল যে কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের পক্ষে দাঁড়ালেন এবং প্রেস ক্লাবের সামনে এটা বলা হলো যে দাবি না মানা হলে সরকারের পতন ঘটানো হবে। প্রথম জায়গাটা হচ্ছে বাংলাদেশের মানুষের নানা রকমের সমস্যা আছে, নানাবিধ সমস্যা আছে। আপনার ওইখানে একটা নিউজ আছে যে ঢাকায় এখন আমরা যে আলুটা খাচ্ছি, বাংলাদেশের সবথেকে মানে সস্তা খাবার হচ্ছে আলু। আপনি কোথাও বাসায় কিছু নাই, আচ্ছা একটু আলু ভর্তা দিয়ে ভাত রান্না করো, আলু ভর্তার ডিম দিয়ে, আলু ভর্তার ডিম। আচ্ছা, মানে আমাদের সবথেকে খাবারের তালিকায় সবথেকে কম দামের সবজিটা ছিল আলু। এখন সেই আলু হচ্ছে 75 টাকা। এবং এর মধ্যে আরেকটা বিষয় আছে, এই আলুটা আমদানি খরচ হচ্ছে 21 টাকা 66 পয়সা। সেই আলু আপনি কিনছেন 75 টাকা, অর্থাৎ মনিটরিংটা নেই, জবাবদিহিতা নেই, পর্যবেক্ষণটা নেই, আপনি শুল্ক ফাঁকি দিচ্ছেন। মানুষের জীবনের সংকট আছে, সেই সংকটের বহিঃপ্রকাশটা ঘটে নানা ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়ে। তবে আমাদের একটা শহরের মানুষের একটা সাইকোলজি কাজ করে যে তুমি এমন কিছু করবে না যা আমার চলার পথে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি গতকালকে আমার একটা লেখা শেয়ার করেছি, সমকালে ছাপা হয়েছিল। এই শহরের সমস্ত দোষ আমরা নন্দ ঘোষদের দিই, এই রিক্সাওয়ালা, এই বস্তিবাসী, এই ফুটপথে যারা বসে, সমস্ত ঘোষ আমরা নন্দ ঘোষদের দিই দোষ। এই নন্দ ঘোষরাই ঢাকায় কেন আসে? তাকে আসতে বাধ্য হয়। আমার কাজের বুয়া দরকার, কিন্তু কাজের বুয়ার দাবিটা আমি শুনতে রাজি না। এই যে রিক্সা চালকরা, তারা একেবারে স্বেচ্ছায় মনের ইচ্ছায় কিন্তু আপনি কাজের বুয়ার কথা বললেন, কাজের বুয়াদের আবার দাবির ফিরিস্তি যদি আপনি শোনেন অনেক বড়, তারা অন্য জায়গা থেকে যখন তারা শিখেছে সেই দাবিটা আবার অন্য। আমি এদের সাথে কতগুলো কাজের সাথে যুক্ত, গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠান নেটওয়ার্ক নামে একটা নেটওয়ার্ক আছে, আমি ওদের কতগুলো কাজের সাথে, ওদের মধ্যে বঞ্চনাও আছে। আমি শেষ করবো এই জায়গাটায় যে মানুষের 125 টাকা যে শ্রমিকটা প্রতিদিনের জন্য চা শ্রমিক পায়, সে যদি ঢাকার রাস্তায় এসে বলে যে আমার বেতনটা বাড়াতে হবে এবং সেই কারণে যদি রাস্তা বন্ধ হয়, আপনি কি তাকে পিটিয়ে তুলে দেবেন? নো, আমরা আলোচনা করব। এই যে রিক্সা শ্রমিকরা যে নেমেছে, তাদের পেটে ক্ষুধা আছে, তাদের সন্তান আছে, তাদের পরিবার আছে। তবে একই সাথে এই শহরটাকে বাসযোগ্য রাখার জন্য তারও দরকার
আপনাকেও দরকার, সহযোগিতা আলোচনা দরকার। আমরা আলোচনার মধ্য দিয়ে এই সমস্যাটার সমাধান। একেবারে শেষের দিকে আমরা, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নিয়ত সহিও একতরফা নির্বাচন বিশ্বাস করি না। এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, এটি হচ্ছে আপনার কাজের ভেতর থেকে দেখানো। এবং এই জায়গাগুলোতে যারা দায়িত্ব নেন তারা যে ধরনের আশ্বাস দেন, প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি তারা যথাযথভাবে রক্ষা করতে পারেন না। কারণ হচ্ছে কর্তার ইচ্ছায় তাকে কতগুলো কর্ম করতে হয়। তিনি কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবেন এটি নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির উপর। যে আইনে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেটি কিন্তু প্রতিনিয়ত আপনি যে বলছেন পতিত ফ্যাসিস্ট তার আইনে, সুতরাং ওই আইনে নির্বাচিত হওয়ার পর আপনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন এটি নির্ভর করবে পরিস্থিতির উপর। আমি চাই অতীতের শিক্ষা থেকে আমাদের কমিশনগুলো শিক্ষা গ্রহণ করুক, মানুষের ভাষাটা বুঝুক, তাদের প্রত্যাশাটা বুঝুক। বাংলাদেশের মানুষ একটা নিরপেক্ষ নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং সেই আগ্রহটাকে কোনোভাবে যেন কেউ ছলে বলে নানা রকমের ইস্যু সামনে প্রলম্বিত করতে না পারে। যৌক্তিক সময়ে একেবারে কাঙ্ক্ষিত সংস্কার সাপেক্ষে নির্বাচনের পথে যাওয়াটাই আমি মনে করি সব থেকে প্রত্যাশিত এই দেশের মানুষের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাটি শেষে বললেন সেটাই বোধ করি সবার কাম্য। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।